আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন আক্তার। প্রথমে যাচ্ছি সংবাদ শিরোনামে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধি দলের সাক্ষাৎ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার আত্মপক্ষ সমর্থন, আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়তে চায় সরকার, জানালেন অর্থমন্ত্রী। দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। ভারতের নয়াদিল্লিতে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত। এবং সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশিদের বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুত ও নির্বিঘ্নে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা যায়। সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর শাকিরুর ইসলাম খান এবং অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুয়ারায়ামা, মিৎসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামাতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। আজ সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানিতে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। শুনানির শুরুতে আসামিদের অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান বিচারক। পরে আসামি সোহেল রানা ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করেন এবং তার স্ত্রী স্বপ্না খাতুন নির্দোষ বলেও দাবি করেন সোহেল রানা। এছাড়া রামিসা হত্যার ঘটনায় এবার আদালতে ডলার নামে এক ব্যক্তির শাস্তি দাবি করেন সোহেল রানা। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালত আগামীকাল দিন ধার্য করেন। ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানা উন্মুক্ত ট্রাইব্যুনালে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষ স্বীকার করে নিয়েছেন। দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০-২ উপধারা অনুসারে আগামীকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন।
গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করতে এবং সংসদীয় কার্যক্রমে নবনির্বাচিত সদস্যদের দক্ষতা বাড়াতে 2 দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় সংসদ। সংবিধান, কার্যপ্রণালী বিধি ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন হয়েছে আজ। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাজেট অধিবেশনের আগে এই ধরনের উদ্যোগ নতুন সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। কাজী শারমিন ইসলাম মেধার প্রতিবেদন। গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও প্রাণবন্ত করতে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচি। 2 দিন ব্যাপী অনুষ্ঠানে প্রায় 260 জন সংসদ সদস্য অংশগ্রহণ করছেন। এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত দেশি বিদেশি অতিথি ও প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, সুইডেনের রাষ্ট্রদূত এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে নতুন সংসদ সদস্যরা সংবিধান, কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের সুযোগ পাবেন বলে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। কার্যপ্রণালী বিধি, সংবিধান, সংসদীয় রীতিনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সেটি এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে যারা সংসদ কার্যক্রমে অভিজ্ঞ তারা এই সংসদ সদস্যদেরকে এ বিষয়ে ধারণা দিবেন। বাজেট অধিবেশনের আগে এই ধরনের ওরিয়েন্টেশন নতুন সদস্যদের সংসদে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। সংসদীয় কার্যক্রমে অংশ নিতে নিয়মনীতি ও বিধিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বলেও জানান জাতীয় সংসদ স্পিকার। এই সংসদ যাতে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে, তারা যাতে জনগণের প্রতি দায়বদ্ধ থাকে, সেই জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে, সেই জন্য তাদেরকেও সংসদীয় কার্যক্রমে অভিজ্ঞ হতে হবে। কিভাবে সংসদে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়, প্রশ্নোত্তর পর্ব, 71 বিধি, তারপরে মুলতবি প্রস্তাব, কিংবা এই যে বাজেট সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে অর্থ বরাদ্দ করা হয়, কি কারণে একটি মন্ত্রণালয়ের একটি বিশেষ বিষয়ের উপরে সরকার অর্থ বরাদ্দ করে, এ সম্পর্কে আরও ধারণা তাদের হওয়া উচিত। সুতরাং এই সব দিক দিয়ে মিলিয়ে আমাদের সংসদ সদস্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিকার বলেন, অতীতে সংসদীয় কাঠামো ও কার্যক্রম নিয়ে জনগণের মাঝে অসন্তোষ ছিল, তবে বর্তমান প্রেক্ষাপটে জনগণ সংসদের কার্যক্রম গভীর আগ্রহ ও মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। জনগণ স্বভাবতই আগ্রহান্বিত থাকবে যে তাদের প্রতিনিধিরা, তাদের নির্বাচিত প্রতিনিধিরা কীভাবে দায়িত্ব পালন করছে, তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকলো কিনা। এসব কারণে এই সংসদের প্রতি জনগণের আগ্রহ অনেকটা বেড়েছে এবং তারা অসীম উৎসাহ নিয়ে সংসদীয় কার্যক্রম দেখে, লাইভ টেলিকাস্ট দেখে। আগে এটা ছিল না। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। দেশকে ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশকে যে ঋণ নির্ভর অর্থনীতির দিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে সরকার। তিনি সরকারের $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার যে লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন। আসছে অর্থ বছরের বাজেট দেশকে প্রতিটি মানুষের কথা বিবেচনায় রেখে প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাজেটের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। একই সঙ্গে সরকারের $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার যে লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। প্রচুর ঋণের বোঝা, অর্থনীতি দারিদ্রতা বেড়েছে, বিনিয়োগ কমেছে, সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি সব। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা, কারণ বাজেটের এই অর্থনীতিতে সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করেছি আমরা। বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি। টাকা ছাপিয়ে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে
যে অবস্থায় দেশকে ঋণাত্মক একটা অবস্থায় নিয়ে গেছে, এবং আমাদের যে ঋণের অবস্থা, আমাদের এই ঋণের সুদের বাবদ বাজেটের একটা বিরাট অংশ চলে যায়। তো সেখানেও আমরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশকে যে ঋণ নির্ভর ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে। শিশু স্বাস্থ্য সেবায় খুলনা সহ 5টি বিভাগে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য খাতের উন্নয়ন সংক্রান্ত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর নির্দেশে গণপূর্ত মন্ত্রণালয় শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করেছে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে রাজশাহী, কুমিল্লা, খুলনা, বরিশাল ও রংপুর এই 5টি জেলায় শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালগুলো নির্মিত হবে। দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে জানিয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ে 6 থেকে 10টি উপজেলার 1টি করে ইউনিয়নে এই স্ক্রিনিং কার্যক্রম পাইলট আকারে চালু করা হবে। স্বাস্থ্যমন্ত্রী গ্রামীণ জনপদে চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার জন্য প্রত্যেকটি হাসপাতালে একজন নারী ফিজিওথেরাপিস্ট ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়ার কথাও উল্লেখ করেন। এছাড়া দেশের 492টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের 50 শয্যা থেকে 101 শয্যার হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গণপূর্ত বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমাদের প্রত্যেকটি হাসপাতালে 1475 করে জনবল লাগবে। প্রত্যেকটি হাসপাতালে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা প্রদান করেছেন। জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিব এবং ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করব। প্রত্যেকটিতে আইসিইউ থাকবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জয়লাভ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনন্য এক মাইলফলক। আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের যোগ্যতায় এই অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, জাতিসংঘের পাশাপাশি পুরো বিশ্বই বাংলাদেশের উপর আস্থা রেখেছে। জিয়াউর রহমান থেকে শুরু করে এখনও বিএনপি কূটনৈতিকভাবে সফল বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষের বিজয়, বাংলাদেশের জনগণের বিজয়, বাংলাদেশের গণতন্ত্রের বিজয় এবং বাংলাদেশ যে বিশ্ব দরবারে বিভিন্নভাবে বহুমাত্রিক কূটনীতি, বিভিন্ন বহুমাত্রিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, শান্তি রক্ষা, প্রতিরক্ষা সব বিষয়ে বাংলাদেশ যে অত্যন্ত একটি পজিটিভ ভূমিকা রেখে চলেছে, সেটারই একটা আবারও একটা বহিঃপ্রকাশ হলো, প্রমাণিত হলো। এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্যনগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 21 জন নিহত হয়েছেন। আরও 47 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকাল প্রায় 8:50 5 তলা বিশিষ্ট মিকাসা ইন হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির হাউস খাস এলাকায় হাউস রানী অঞ্চলের একটি সরু গলিতে অবস্থিত 25 কক্ষের এই হোটেলে অগ্নিকাণ্ডের সময় 40 জনের বেশি মানুষ অবস্থান করছিলেন। তাদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক ছিলেন, যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় বেশিরভাগ অতিথি নিজ নিজ কক্ষে ঘুমিয়েছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় প্রাণ বাঁচাতে কিছু মানুষ জ্বলন্ত ভবনের জানলা দিয়ে নিচে লাফিয়ে পড়ছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী তহবিল থেকে 2 লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য 50,000 রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান আলোচনায় স্থবির হয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। একই সঙ্গে বিভিন্ন জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলার চেষ্টার জবাবে হরমুজ প্রণালীর কেশম দ্বীপে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইরান বলেছে, প্রতিশোধ হিসেবে একটি আঞ্চলিক দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। তবে সেন্টকম দাবি করেছে, তেহরান কুয়েতের দিকে 2টি এবং বাহরাইনের দিকে 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার সবকটি মাঝপথে বিধ্বস্ত হয়েছে অথবা প্রতিহত করা হয়েছে। কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সপ্তাহের অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এ যুদ্ধবিরতি আলোচনা থমকে থাকার মধ্যে নতুন করে এই হামলার ঘটনা ঘটল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করলে আগ্রাসী মার্কিন বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। এদিকে মার্কিন কংগ্রেসে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলেও ইরানের উপর থেকে অবরোধ যুক্তরাষ্ট্র প্রত্যাহার করবে না। তিনি বলেন, যে কোনো মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টি তেহরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত, হরমুজ প্রণালীর সঙ্গে নয়। তিনি জানান, অবরোধ প্রত্যাহারের জন্য ইরানকে অবশ্যই সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ত্যাগ করতে হবে। এদিকে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভুল হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। যে কোনো উপায় হোক, তেহরানের একটি চুক্তিতে পৌঁছানোর সময় হয়েছে বলে ইরানকে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মস্কো থেকে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় 7 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েনকিয়েভতে এলাকায় এই হামলা হয়েছে। ডোনেস্ক পিপলস রিপাবলিকের নেতা ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে বলেন, ইয়েনকিয়েভতে একটি ড্রোন মস্কো সিমফেরোপোল রুটের দূরপাল্লার আন্তনগর বাস পরিবারের একটি কোচ বাসে আঘাত হানে। এর আগে সোমবার দিবাগত রাতে রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত 22 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। রাজধানী কিয়েভ, দিনিপ্রো শহর সহ দেশটির অন্তত 7টি অঞ্চলে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। হামলার পর কিয়েভের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় 1,40,000 মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। হাজার হাজার বাসিন্দা জীবন বাঁচাতে সাবওয়ে স্টেশনগুলোয় আশ্রয় নেন। পাকিস্তানের বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 17 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। গত সপ্তাহে বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ বোমা হামলার পর বিচ্ছিন্নতাবাদীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো এই অভিযানে প্রচুর অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। গত 24শে মে কোয়েটার একটি স্টেশনের কাছে শাটল ট্রেনে সন্দেহভাজন গাড়িবাহিত আত্মঘাতী হামলায় 3 জন নিরাপত্তা কর্মী সহ অন্তত 16 জন নিহত এবং বহু মানুষ আহত হন। পাকিস্তান সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ ISPR এর বিবৃতি অনুসারে নিরাপত্তা বাহিনী মাসুম, নুশকি, জেহরি, খুজদার এবং কেচে পরিচালিত অভিযানে বেশ কয়েকটি সন্ত্রাসী আস্তানাকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। নিহত সন্ত্রাসীরা এই অঞ্চলে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ISPR জানিয়েছে, অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
শুধু ব্যক্তিগত ইচ্ছাই নয়, পুতিনের অমরত্ব পাওয়ার আকাঙ্ক্ষা এখন রাশিয়ার সরকারি নীতিতে পরিণত হয়েছে। বুড়ো হওয়া থামিয়ে চিরযৌবন এবং মানুষের আয়ু বাড়াতে পুতিন প্রশাসন প্রায় $26 বিলিয়ন ব্যয় শুরু করেছে এক বিশেষ সরকারি প্রকল্প নিউ হেলথ প্রিজার্ভেশন টেকনোলজিস। এই প্রযুক্তির মূল লক্ষ্য হল 2030 সালের মধ্যে মানুষের অকেজো হয়ে যাওয়া অঙ্গ কৃত্রিমভাবে প্রতিস্থাপন করা। সীমা শারমিনের প্রতিবেদন। যেন মৃত্যুকে জয় করতে চলেছে চিকিৎসা বিজ্ঞান, যার হাত ধরে প্রকৃতির নিয়মকে বদলে দিতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন যখন 74 বছর পার করছেন, তখন ক্রেমলিন থেকে আসছে এক চমকপ্রদ খবর। বয়সকে হার মানাতে রাশিয়া হাতে নিয়েছে $26 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশে প্রায় 2,80,000 কোটি টাকার এক গোপন প্রকল্প। নিউ হেলথ প্রিজার্ভেশন নামেই যার পরিচিতি। বিশ্বজুড়ে তোলপাড় চলছে ক্রেমলিনের এক গোপন ও অবিশ্বাস্য এই প্রজেক্ট নিয়ে। উদ্দেশ্য একটাই, এন্ট্রি এজিং, দীর্ঘায়ু, এমনকি অমরত্বের সন্ধান। কি আছে এই প্রজেক্টে? হয়তো ক্রেমলিনের সিংহাসন ছাড়তে নারাজ রুশ প্রেসিডেন্ট, তাই কি এবার সময়ের চাকায় উল্টো দিকে ঘোরাতে চাইছেন তিনি? শীর্ষ বিজ্ঞানীদের এখন একটাই লক্ষ্য, পুতিনের বার্ধক্য থামানো। কিন্তু আসলেই কি সম্ভব এই অসম্ভবকে সাধন করা? এই প্রযুক্তির অন্যতম বড় লক্ষ্য 2030 সালের মধ্যে মানুষের অকেজো হয়ে যাওয়া অঙ্গ কৃত্রিমভাবে প্রতিস্থাপন করা। 3D বায়োপ্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে জীবন্ত কোষ দিয়ে কৃত্রিম অঙ্গ তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এজন্য বিশেষ প্রজাতির ছোট শূকর বা মিনি পিগের জিন পরিবর্তন করে শরীরের ভেতর মানুষের উপযোগী লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বড় করে তোলার গবেষণাও চলছে। অতি গোপনীয় এই প্রযুক্তির পেছনে রয়েছেন পুতিন কন্যা হরমোন বিশেষজ্ঞ মারিয়া ভরন্তসভা। আর এই মূল প্রযুক্তির মস্তিষ্ক হিসেবে কাজ করছেন পুতিনের বন্ধু পরমাণু বিজ্ঞানী মিখাইল কোভালচুক, যিনি প্রকাশ্যেই দাবি করেছেন মানুষকে চিরকাল মেরামত করার চাবিকাঠি এখন বিজ্ঞানের হাতেই। প্রজেক্টটি যদি সত্যিই সফল হয়, তবে চিরতরে বদলে যাবে পৃথিবীর ইতিহাস আর চিরচেনা প্রকৃতির নিয়ম। প্রশ্ন থেকে যায়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে পুতিন কি সত্যিই পারবেন প্রকৃতির নিয়মকে ফাঁকি দিতে, নাকি বিজ্ঞানের ইতিহাসে এটি হয়ে থাকবে একটি ব্যয়বহুল সবচেয়ে বড় মরীচিকা হয়ে? আসলে বয়সকে কি বিজ্ঞান দিয়ে আটকানো যায়? বিজ্ঞানীরা বলছেন এটি শুধুই ব্যক্তিগত স্বাস্থ্য প্রকল্প নয়, বায়োটেক আর দীর্ঘায়ু গবেষণায় রাশিয়াকে বিশ্ব নেতা বানানোর কৌশলগত পদক্ষেপও হতে পারে এটি। তবে প্রশ্ন একটাই, বিজ্ঞান কি সত্যিই পুতিনকে সময়ের চেয়ে এগিয়ে রাখতে পারবে, নাকি এটি কেবল ক্ষমতাকে চিরস্থায়ী করার আরেকটি চেষ্টা? সীমা শারমিন, বিটিভি নিউজ। আবারও ফিরছি দেশের খবরে। এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয় বাংলাদেশের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে এবং সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়েছে। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। শামসুন নাহার বিনুর প্রতিবেদন। সেন্ট মার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবি ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের প্রবালদ্বীপ সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে এবং সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এমন দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়ানো হয়েছে। বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখেছে
সেন্ট মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে দাবি করে ছড়ানো ছবিটি সত্য নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই কৃত্রিম ছবিটিকে বাস্তব ঘটনা দাবি করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো এবং বাংলাদেশ টেলিভিশন। শামসুন নাহার বিনু, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,185.67, যা গতকালের চেয়ে শতকরা 0.69 বেশি। এছাড়া সিএসই 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,316.98, যা গতকালের চেয়ে শতকরা 0.31 বেশি। আজ 237টি কোম্পানির 1,03,29,939টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 31,08,21,000 টাকারও বেশি। এর মধ্যে 148টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 64টির কমেছে এবং 25টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 95 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা 17 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 69 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 142 টাকা 78 পয়সা, ব্রিটিশ পাউন্ড 165 টাকা 30 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 32 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 26 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 03 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 37 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 44 পয়সা, থাই বাত 3 টাকা 71 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 15 পয়সা। এবারে যাচ্ছি খেলার খবরে। ফুটবল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। ভারতের গোয়ায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বিকেল 4:30টায়। ম্যাচের শুরুটা ছিল একেবারেই ছন্নছাড়া। টানা তৃতীয় শিরোপার মিশনে নামা দলের এমন বিবর্ণ পারফরম্যান্স ভাবিয়ে তুলেছিল ডাগ আউটকে। একের পর এক আক্রমণে লাল সবুজের রক্ষণাভাগকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছিল নেপাল। গোল হজম করে পিছিয়েও পড়েছিল টাইগ্রেসরা। তবে প্রথমার্ধের 45 মিনিটে দৃশ্যপট বদলে দেন বাংলার মেসি খ্যাত ঋতুপর্ণা চাকমা। তার দর্শনীয় এক অলিম্পিক গোলে সেমিফাইনালের মহারণে 1-1 সমতা নিয়ে স্বস্তির বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে 93 মিনিটে সাগরিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। অতিরিক্ত সময় শেষে 2-1 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। উল্লেখ্য 2022 ও 2024 সালে 2 আসরেই নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 8 এবং সূর্যাস্ত 6টা 34। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 53, জোয়ার সকাল 9টা 13। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 7 এবং জোয়ার রাত 9টা 51।